হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তবে আমি অনেক দিন যাবৎ মানসিক টেনশনে ভুগতেছিলাম, মানে সেটা কি বলবো আর কি। আমার জন্য অনেক বড় একটা মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছিল আমার। তো সেটা আপনাদেরকে আমি বলছি। তার আগে আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের দেওয়া লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর একটা লাইক হচ্ছে একটা শেয়ারের কাজ করে, সেই জন্যই বললাম। আর যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু আছেন, তো তারা তো জানেই, আর তারা তো একটা লাইক দিবেনই। তো যাই হোক, আমার অনেক কষ্টের মধ্যেও আমি কিন্তু আপনাদেরকে একটুও ভুলিনি। কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে ভুলবো? আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা যারা আমাকে এতটা ভালোবাসে, তাদেরকে তো আমি ভুলতে পারবো না। আর এই বিপদের মধ্যেও আমি সবসময় তাদের কথা স্মরণ করার চেষ্টা করেছি, ভালোবেসেছি আর ভালোবেসে তাদের ভিডিওগুলো দেখেছি। তো আসলে আমার এত বড় একটা ক্ষতি হবে আমি এটা ভাবতেও পারিনি। এই রমজান মাসে আমার উপরে দিয়ে আসলে অনেক কিছু বয়ে গেছে, কি বলবো আর কি। তো আমার জন্য এটা আসলে অনেক কিছু এই মুহূর্তে। আর সামনে যেহেতু ঈদ, বুঝতেই তো পারছেন, সব কিছু মিলিয়ে একটা কেমন জানি গোলমাল খেয়ে গেছিলো আমার কাছে মনে হচ্ছে আর কি। আর এদিক থেকে যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি আমার সকালের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে আমি আমার দুঃখের কথাটা বলতেছি আর কি। তো এই দুঃখের কথা আর কি বলবো, আমার ফোনটা চলতে চলতে হঠাৎ একদিন কি বলবো আর কি, ভিডিও দেখতে দেখতে আর কি, অন্যান্য ভিউয়ার্স আপুদের ভিডিও দেখতে দেখতে ফোনটা আমার হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারছিলাম না। এইভাবে একদমই যে ডেট হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি, এত দূর পর্যন্ত পৌঁছাবে। তো আমার জন্য যে এটা কতটা দুঃখজনক, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমার ফোনটা একদমই নতুন ছিল, আর মাত্র 2 বছরও হয়নি, 1.5 বছর সামথিং। তো সেজন্যই আমার কাছে খুবই কষ্ট লাগতেছিল যে নতুন একটা ফোন এত তাড়াতাড়ি কিভাবে এভাবে নষ্ট হয়ে গেল। আর এত বড় একটা ক্ষতি হবে সেটা ভাবতেও পারিনি। হঠাৎ করে চলতে চলতে দেখা গেছে যে এরকমটা হয়ে গেল। কেন হলো, কিভাবে হলো, সেটাই বুঝতেছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে আর অনেক খাটনিও হয়েছে এটার জন্য। আর কি বলবো, আমি যেই টাকা দিয়ে এই ফোনটা ঠিক করেছি, আমি সেই টাকা দিয়ে একটা নতুন ফোনও কিনতে পারতাম। তারপরও দেখা গেছে যে এই ফোনটা আমার এতটা কি বলবো পছন্দের, বা আমার কাজ করতে করতে এই ফোনটার প্রতি একটা ভালোবাসা জন্মেছে যে এই ফোনটাকে আর বাদ দিতে পারলাম না। তো সেই জন্য এই ফোনটাকে আমি রেখে দিলাম, আর এটাকে আমি নতুন করে আবার ঠিক করে নিয়ে আসছি। তো সেই জন্য দেখা গেছে 10-12 দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যারা রেগুলার ভিউয়ার্স আপু আছেন, তো তারা তো আমার ভিডিও দেখবেনই। আর যারা একদমই নতুন, প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে একটু হলেও উপকৃত হব। আর ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুল করবেন না, কারণ অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর আশা করছি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখে থাকবেন। তো আমার কি বলবো, এতটাই খারাপ লেগেছে যে আমার কোনো কিছুতেই ভালো লাগতেছিল না। আর একদিক থেকে ফোন নষ্ট, আরেক দিক থেকে দেখা গেছে বাচ্চারা অসুস্থ ছিল, আমিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। আর সব দিক থেকে মন মেজাজ একদমই ভালো ছিল না। তারপর আমি আমার প্রিয় প্রিয় আপুদেরকে আমি একটু ভুলিনি, তাদের ভিডিও সবসময় দেখার চেষ্টা করেছি। আর সেটা হচ্ছে আমার টেলিভিশনে আমি ভিডিওটা দেখেছি। তো বাট কোনো কমেন্টস করতে পারিনি, কারণ টেলিভিশনে তো আর কমেন্টস করা যায় না, তো মোবাইল ছিল না। তো আপনাদেরকে বলতেও পারছিলাম না যে আপনাদের ভিডিওগুলো কেমন হয়েছে, বা পুরোপুরি ভিডিওটা আমি দেখেছি, অনেকের ভিডিও দেখার চেষ্টা করেছি। বিশেষ করে আমার প্রিয় আপুদের ভিডিওগুলো আমি সবার আগে দেখেছি, তারপর হচ্ছে অন্যান্য ভিডিওগুলো দেখেছি। তো আর এতদিন আমি কোনো ভিডিও দেইনি, তো সেজন্য দেখা গেছে যে আমার প্রাণের সোনিয়া আপু আমাকে এতটা ভালোবাসে, কি বলবো, সে আমার নিজের বোনের মতো খোঁজ খবর নিয়েছে। আমি আসলে আপুকে অনেক ভালোবাসি, আর আপুর জন্য আমার অনেক অনেক দোয়া রইল যে সে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। আর কি বলবো আর কি, স্মরণ করেছে আমাকে, তার কথা
কাছে মনে হয়েছে যে একদম নিজের লুকের থেকেও বেশি, কারণ নিজের লুকেও দেখা গেছে এতটুকু খোঁজ খবর নেয় না। তো আমার প্রাণের সোনিয়া আপুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখে, এই রমজান মাসে সুস্থতা দান করে আর তার পরিবারের সবাই ভালো থাকে, আল্লাহ কাছে এই দোয়া করি। আর আপুর মন মানসিকতাটা অনেক বেশি ভালো, যার জন্য আর কি সবার খোঁজ খবর নেই এভাবে। তো আমার তো অনেক বেশি ভালো লাগে আপুকে, আর সেই জন্য আমি আপুর কথা সবার আগে স্মরণ করি সব সময়। তো কি বলবো, আপুদের সাথে কথা না বলতে পেরে আমার খুবই খারাপ লেগেছে। আমি কোনো কিছু ভালো করে মানে তাদেরকে বোঝাতে পারছিলাম না। আর আপুর ভিডিও আমি সবসময় দেখে গেছি, আর কিন্তু লাইক আর কমেন্টসটা করতে পারিনি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, ইনশাল্লাহ এখন যেহেতু ফোনটা আমার কাছে চলে এসেছে, আশা করছি আবারও আগের মতো আপনাদের ভিডিওটা দেখে নেব। আর এখন হচ্ছে আমি কথা বলতে বলতে আমার মানে দুঃখের কথা কি আর বলবো, সেটা তো বলে শেষ করা যাবে না। তো এখন সকালবেলা কাজটা শেষ করে, তো মানে গোসল টোসল করে বাচ্চাদেরকে খাওয়িয়ে এখন রান্না করে চলে আসছি। আমি আজকে হচ্ছে অনেক দিন পর আমার মনটা আজকে একটু ভালো লাগতেছিল, সেই জন্য আমি একটু মানে ইফতারের আয়োজন করছিলাম। আর এখানে যে একটু আনকমনভাবে মানে ইফতারের আয়োজন করব, আর সেই জন্য আমি একটু পেঁয়াজও বানাবো আর কি। তো এত কিছু বানাবো না, পেঁয়াজটাই বানাবো বেশি করে। আর সেজন্য আমি দেখেন ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে আমি এই ডাউলগুলোকে পাটায় বেটে নেব, কারণ পাটায় বাটা ডাউল মানে কি করব, ডাউল বা পেঁয়াজও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি। ব্লেন্ডারও করা যায়, আর ব্লেন্ডার করতে কিন্তু বেশি সময় লাগে না। তারপরে দেখা গেছে আমার হঠাৎ করে মনে হলো যে আজকে আমি পাটায় বেটে পেঁয়াজু বানাবো। তো যাই হোক, আর রেস্টুরেন্টে বা হোটেলে যেভাবে পেঁয়াজু বানাই ঠিক সেভাবে বানানোর চেষ্টা করব। একদম মুচমুচে পারফেক্ট একটা পেঁয়াজু হবে। তো যাই হোক, ওদের মতো না হলেও ওদের মতো চেষ্টা করেছি আর কি। তো ওই যে একে একে আমি সবগুলোকে এভাবে বেটে নিচ্ছি। তো ডাউল বাটতে কিন্তু বেশি একটা সময় লাগে না, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ঘষা দিলেই কি সুন্দরভাবে গলে যাচ্ছে। তো ডাউল বেশি ফিনিশ করলে আবার ভালো লাগে না, ফিনিশিং করলে আর কি। তো অল্প ফিনিশিং বা একটা ডলাতেই বেশ সুন্দর হয়ে যায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এদিক থেকে হচ্ছে সুন্দর করে আমি আলুগুলোকে পোলে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি, পানিগুলো চিপে ভালো করে এটার ভিতরে যে পানি ছিল এক্সট্রা সেই পানিটাকে চিপে চিপে একদম রসটা বের করে ফেলেছি। তো এই যে এখন হচ্ছে আমি আরও কিছু ডাউল নিয়েছি, তো এগুলোকে বেটে নিচ্ছি। তো এখন তো পাটাই বাটা যে কোনো জিনিস আমরা মানে কষ্ট করতে চাই না আর কি, পাটায় বেটে খেতে চাই না। ব্লেন্ডার মেশিন পেয়ে এতটাই সহজ হয়ে গেছে সব কিছু, ব্লেন্ডার ছাড়া আর কোনো কিছুই বুঝি না বা বোঝার চেষ্টা করি না। তো যাই হোক, এখন আমার সবগুলোই ডাউল বাটা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে একটু চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া আর কি, আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ। তো এগুলো সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি একে একে। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এত কিছু আবার দেখা গেছে যে দিবার গেলে ভালো লাগে না খেতে, আদা রসুন পেস্ট এগুলো দেওয়া যায়, তো এগুলো আসলে না দেওয়াটাই ভালো, যত কম দেবেন ততই ভালো হবে আমার কাছে মনে হয় আর কি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আলু কুচিটা কিন্তু আমি একটা মেশিন দিয়ে পলে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও পলে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো চিকন করে একটু পলে নিলেই হলো। তো এই যে আমার এটাকে মেখে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি একে একে দিয়ে দিচ্ছি। তো এই যে প্যানে একটু তেল নিয়েছি, আর সেখানে আমি তেলটাকে গরম করেছি ভালো করে। আর এই পর্যায়ে আমি হচ্ছে এখন পেঁয়াজগুলো দিয়ে এই যে উল্টিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারগুলো কত সুন্দর চলে আসছে। তো এগুলো এইভাবে পেঁয়াজু বানালে কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে পেঁয়াজের পরিমাণটা অনেক কম লাগে। তো এটা আমার আম্মুর কাছ থেকে শেখা, আমার আম্মু হচ্ছে এইভাবে পেঁয়াজু বানায় আর এতটাই ভালো লাগে, সেই জন্য আমিও ট্রাই করলাম যে দেখি আমিও আম্মুর মতো বানানোর চেষ্টা করি। আসলে দেখলাম যে অনেক ভালো লাগলো খেয়ে।
আর অনেকক্ষণ যাবত এই মানে পেঁয়াজুটা অনেক মচমচে থাকে, একদমই হোটেলের মতো আর কি। তো যে আমি প্রথম পর্যায়ে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম তো সেগুলোকে তুলে নিয়েছি, এখন আবারও দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো পেঁয়াজই আমি ভেজে নেব। আসলে রমজান মাসে ইফতারি আইটেম না তৈরি করলে ভালো লাগে না, তারপরে দেখা গেছে বাচ্চাকে নিয়ে তো সবসময় করা সম্ভব হয় না, তো সেই জন্যই দেখা গেছে যে বেশিরভাগ সময় কিনে খাওয়া হয় আর কি। আর বাসায় কিছু ফল জুস বা শরবত এই ধরনের আইটেম বানানো হয় বিরিয়ানি। কিন্তু এই যে পেঁয়াজু বেগুনি এই টাইপের জিনিসগুলো দেখা গেছে যে হঠাৎ মন চাইলে আর কি, ভালো লাগলে বানানো হয়। তো বাকি সময়টা আর কি কিনেই খাওয়া হয়, কারণ ছোটো বেবিকে নিয়ে বুঝতেই তো পারছেন সব কিছু তো সব সময় করা সম্ভব হয় না। এই যে আমার পেঁয়াজু রেডি হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ হাতে বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে দেখা গেছে যে আমাদের ইফতারের সময় শেষ হয়ে যাবে। তো সেজন্য এই যে আমি সব কিছু একে একে রেডি করে নিচ্ছি। আর এই যে বেগুনিগুলো দেখতে পাচ্ছেন, তো এখন বেগুনির যে দাম মানে কি বলবো আর কি, 10 টাকা নিচে নেই। তো ওই যে আমাদের পাশে দোকান ছিল, তো সেই দোকান থেকে বেগুনি নিয়ে আসা হয়েছে বাসার পাশে আর কি, একদমই রাস্তার সঙ্গে। তো ওই হিসাবে এর পেঁয়াজু আর বেগুনিগুলো এত ভালো হয় মানে কি বলবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ওইখান থেকে বেগুনি নিয়ে আসা হয়েছে। আর আজকে যেহেতু পেঁয়াজু আমি বানিয়েছি তো সেজন্য আর নেওয়া হয় নাই। তো এই যে এখন হচ্ছে শরবত বানিয়ে নিয়েছি, তো ম্যাঙ্গোর শরবত আর কি। তো শরবত ছাড়া তো আমার ইফতারি চলেই না। তো যাই হোক, ইফতারি আয়োজন করে ফেললাম। তো আমাদের ইফতারের আয়োজনটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর রমজান তো বেশি দিন নেই, আর কিছুদিন সময় আছে, তো সবাই মন ভরে পেট ভরে খেয়ে নেবেন ইফতারি, নাহলে আবার সামনের বছর খেতে খেতে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালাম।